আজকে আমি তোমাদের এবিটি এর 2025-এর যে এবিটি এটা রিসেন্টলি বেরিয়েছে সেই টেস্ট পেপারের আমরা আজকে করব 995 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করব। আশা করি তোমরা মাধ্যমিকের জন্য ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তা তোমরা অঙ্কগুলো দেখো। আমি খুব ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ পুরো পেজটাই আমি করে দেখিয়েছি, তাই জন্যে পুরো ব্যাখ্যায় গেলে প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। তাও যতটা পারবো আমি তোমাদের আলোচনা করব, যেগুলো ক্রিটিক্যাল একটু জিনিসটা বলবো, যাতে লেখাগুলো বুঝতে পারো সেই নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে দেখো, প্রতিটা জিনিসই ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো কমেন্টসে আমাকে লিখে জানাবে। তা প্রথম যে কোশ্চেনটা, বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকা বি মাসের সুদ কত হবে, এই ধরনের অঙ্ক আমি করে দেখিয়েছি। তা সেই রকমই এসআইয়ের ফর্মুলা ফেললাম। যখনই মাস দেবে সেটা মাসকে 12 দিয়ে ভাগ করে বছরে নিয়ে চলে আসবে। মানগুলো পুট করেছি, ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখো এইটা কেটে এসছে। এই একের দাগে যে অঙ্কটা আসে সেটা এমসিকিউতে থাকে, সেটা ঠিক মেরে দেবে। তারপরে যে দুইয়ের দাগের অঙ্কটা, 4x² - 4x + 1 = 0 সমীকরণের নিরূপকটা তোমাকে বার করতে হবে। তা নিরূপকটা যে বার করবো সেটা তার ফর্মুলাটা কি, b² - 4ac। এটা তাহলে এখানে এ হচ্ছে 4, বি হচ্ছে -4 আর সি হচ্ছে 1, এই জায়গাটা বুঝবে। তা b² - 4ac, তাহলে বি এর জায়গায় -4টা বসিয়েছি, 4-এর জায়গায় 4 আছে, এ এর জায়গায় 4 আছে, সি এর জায়গায় 1 আছে, তারপর ক্যালকুলেশন করেছি। বুঝে নিয়েছ? তারপরেরটা খুব সোজা কোশ্চেন করেছে। এই চিহ্নটা অর্থ কী? এই চিহ্নটার অর্থ হচ্ছে সামেশন, মানে সমষ্টি। সামেশন অফ এফ, সামেশন অফ এফ এক্স, এগুলো তোমরা করেছো। মধ্যমা, গড়, এগুলো নির্ণয় করতে এগুলো কাজে লেগেছে। তারপরে যে অঙ্কটা, 12, 11, 14, 12, 14, x 11 রাশিতত্ত্বের সংখ্যাগুরু মান 14 হলে, সংখ্যাগুরু যে বেশি থাকবে, এক্স এর মান কত? এই যে এক্স এর মানটা কত? তোমার 12 কটা আছে দেখো, দুটো। 11 কটা আছে, দুটো। 14 কটা আছে, দুটো। তাহলে 14কে আবার সংখ্যাগুরু বলেছে। তাহলে সবাই যদি দুটো করে থাকে তাহলে তো আমি 14কে নিতে পারবো না। তাহলে এক্স তাহলে কি নিশ্চয়ই 14 হবে। তাহলে এখানে কত হবে? 14। তাহলে এক্স এর মান হচ্ছে 14, সংখ্যাগুরু মান কত? 14। তারপরে যে অঙ্কটা, tan θ + cot θ = 2 হলে tan⁻13 θ + cot⁻13 এর মান কত? আমি কি করেছি দেখো, দেখে নাও। 2 cot মান হচ্ছে 1/tan, 2 ট্যানটাকে এলসিএম করেছি, tan গুণ করে tan² + 1, 2 ক্রস গুণ করেছি, 2 tan θকে এপারে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ তো? তারপরে আমরা কি করেছি, তারপরে দেখো তোমরা ভালো করে খেয়াল করবে, মানে এটা অ্যারো চিহ্ন দিয়ে আরও পৃষ্ঠায় যায়নি, এটুকুনি যখন জায়গা আছে সেই জায়গাটাকে কাজে লাগিয়েছি। এটার একটা ফর্মুলা আছে, a² - 2ab, এখানে 1 আছে আর কি, ধরতে পারো, প্লাস b², ঠিক আছে তো? 1² একই হয়, তাই জন্য একই রেখেছিলাম। তাহলে tan - 1² = 0। তাহলে আমরা স্কোয়ারটাকে তুললাম, যেহেতু এখানে 0 আছে। tan θ = -1টাও করে পাঠিয়ে দিয়েছিলাম। তা tan θ কত হলো? tan θ এর মান কত হয়ে গেছে? 1। খেয়াল করবে, আমরা অন্যভাবে করে ফেলেছিলাম, খেয়াল করিনি যে কী মানটা বার করতে হবে, অতটা আমি একটু তাড়াহুড়ো করে করছিলাম। এবার কেটে দিয়েছি। এবার পরের তাই তোমাকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, tan θ এর মান আমরা কী বার করেছিলাম? 1। তাহলে আমরা জানি কি, tan θ = 1/cot θ, বলতেই পারি। tan θ এর ভ্যালুটা পুট করলাম, 1/cot θ, ক্রস গুণ করলাম, তা cot θ এর মানও কত বেরিয়ে গেল? 1 বেরিয়ে গেল। তা তোমাকে মানটা কার বার করতে দিয়েছে? এই যে এর মান বার করতে দিয়েছে, মানগুলো বসালাম।
ওয়ানের পাওয়ার যাই থাকুক ওয়ানই থাকবে, 2 হয়ে গেল। পরের অঙ্কটা চলে যাও। একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, বেশিরভাগই বইয়েরই অঙ্ক দেখবে এই পেজটায়, তবে খেয়াল করবে কিছু কিছু ভালো অঙ্ক আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা লিখলাম, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর আয়তনের ফর্মুলাটাও লিখলাম। এবার মানটা বার করতে দিয়েছি এইটা, তাহলে এবারে অঙ্কটা টুকলাম, টুকে এবার মানগুলো পুট করলাম। পুট করে কি ক্যালকুলেশন হয়েছে ভালো করে তোমরা দেখে নাও, বোঝার চেষ্টা করবে, অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারবে। একটু চিন্তা করে করবে, আর অঙ্কগুলো খাতায় টুকে নাও, টুকে নিয়ে খালি প্র্যাকটিস, আর কিচ্ছু না, বুঝে প্র্যাকটিস করে যাও, তোমরা এক্সপার্ট হয়ে যাবে, পরীক্ষায় কোনো ভয়ই থাকবে না। নিশ্চয়ই বুঝতে পারছো? দেখেন ক্যালকুলেশনগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এই জায়গাটা, এটা কিন্তু ভাগ, এটা ভাগ, ভাগটা যখন গুণ চিহ্ন হয় এই নিচের যে পোর্শনটা সেটা কি উল্টে গেছে, উল্টে গিয়ে তারপরে আবার কাটা, এটা উপরে এটা নিচে কাটাকুটি, ওপর নিচে কাটাকুটি। তারপরে 2 দাগের যে শূন্যস্থান পূরণ করো দিয়েছে, দেখো বার্ষিক 20% হারে পি টাকার 6 মাসের অন্তর সুদ প্রদেয় হলে 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? খুব ভালো কোশ্চেন করেছে, খুবই ভালো কোশ্চেন করেছে। জিনিসটাকে চিন্তা করো, 6 মাসের অন্তর, 6 মাস অন্তর, তাহলে বছরে কবার হবে? দুবার হবে, এরকম ব্যাপার আর কি, বছরে দুবার সুদ হচ্ছে। হ্যাঁ, এরকম আমি করিয়ে দিয়েছি। 6 মাস অন্তর যে সুদ দেয়, সেই চক্রবৃদ্ধি সুদের ফর্মুলাটা লিখেছি, পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 টু দি পাওয়ার 2n মাইনাস পি। এবার মানগুলো খালি বসিয়েছি, পি 1 প্লাস আর কত 20%, তার তলায় 2, তাহলে 100, 2 এন এর ভ্যালু কত 1.5 বছর মাইনাস পি। এবার ক্যালকুলেশন করেছি, 20কে 2 দিয়ে ভাগ করেছি, 10 হয়েছে, আর 1.5-এর সাথে 2 গুণ করলে 3 হয়, 1.5 টাকা 1.5 টাকা 3 টাকা আর কি, এরকম। এবার কি ক্যালকুলেশন করেছি ভালো করে তোমরা দেখে নাও। 11-এর কিউব হচ্ছে 1331, আর 10-এর কিউব হচ্ছে 1000। পিটাকে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পি নেই মানে কত 1 থাকবে। 1000টাকে লসাগু করেছি, বুঝতে পারছো তো? এই ধরনের অঙ্ক আমি তোমাদের, আমার যে আগের ভিডিও আছে, যারা পাটিগণিতের পোর্শনগুলো করেছে তারা এই অঙ্কগুলো পাবে, তারা পাটিগণিতে এক্সপার্ট হয়ে গেছে। আমি আরও কিছু ছেড়ে দেবো এর মধ্যেই, বুঝতে পারলে? শূন্যস্থানে এই টাকাটা হবে। এক্স ওয়াই ইজুকাল টু কে যদি অশূন্য ধ্রুবক, কেটা কি বলছে অশূন্য ধ্রুবক, এবং কে লেস দেন 0 হয়, তবে এক্স বাড়লে ওয়ার মান কি হবে? এক্স যদি বাড়ে তাহলে ওয়ার মান কি হবে? নিশ্চয়ই বাড়বে। 1 রেডিয়ান সমান সমান কত সমকোণ? পাইসি। 1 রেডিয়ান মানে পাইসি, ঠিক আছে? পাইসির ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, এরকম ভাবে আর কি, পাইসি সমকোণ 1 রেডিয়ান মানে। একটি শ্রেণী নিম্ন সীমানা এল এবং মধ্যমান এম হলে শ্রেণীটির উচ্চ শ্রেণী সীমানা কত হবে? 2m মাইনাস এল। সময় পেলে এগুলো বোঝানোর চেষ্টা করব, এটা আপাতত মনে রাখো। এটা একটা ফর্মুলা টাইপেরই, ধরে নাও মধ্যমান, এটা মধ্যমান দিয়েছে, আর এটি নিম্ন সীমানা দিয়েছে, ঠিক আছে? আমি এর মধ্যে যদি সময় পাই এই অঙ্কটা দাগ দিয়ে রাখলাম, একটা ভিডিওতে আমি ছেড়ে দেবো, বুঝিয়ে দেবো তোমাদের জন্য। খুব কুইক ব্যবস্থা করেছি, একদম পুরো টেস্ট পেপারের সমস্ত অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা আমি করব, তো কতটা পারবো জানি না, তবে এই পেজটা কমপ্লিট করে দিয়েছি। একটা সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে কি বলা হয়? যা বলা হয়, এটা তোমরা জানো। একটা বিন্দু ও কেন্দ্রীয় বৃত্ত, দুটি বিন্দু যেই জায়গায় যোগ করবো সেটাকে কি বলবো? আমরা যা বলবো। আর বৃত্তের বৃহত্তম যা হচ্ছে কি? বৃত্তের ব্যাস, এটাও মনে রেখে দিও, কাজে লাগবে। এবার তারপরে যে আসছে সত্য মিথ্যা। একটা দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, কমে যাচ্ছে। 2 বছর পর দ্রব্যটির মূল্য কত হবে? 81 টাকা। 81 টাকা হবে বলেছে ওরা, আমরা বার করে দেখি কত টাকা হয়। যদি 81 হয় তাহলে বিবৃতিটা সত্য হয়ে যাবে, আর যদি না হয় মিথ্যা। তা 2 বছর পর মূল্য হবে, আমরা ফর্মুলা ফেললাম, এই হ্রাসের ফর্মুলা পি ইন্টু 1 মাইনাস আর, এখানে প্লাস কিন্তু হবে না, এখানে মাইনাস হবে, যখন হ্রাস পাবে তখন মাইনাস দিয়ে করতে হবে, আর বাই 100 টু দি পাওয়ার n। পি এর জায়গায় কি বসালাম? 101, ক্যালকুলেশন করে যাচ্ছি, ঠিক একই প্রসেস, 100কে 100, 100-র সাথে 10, আমরা অন্যান্য ক্ষেত্রে কি যোগ করি, এখানে কি করব? এখানে সরি, এখানে জিনিসটা হবে
জিনিসটা হবে 100 কে 100 থেকে 10 গেলে 90। ক্যালকুলেশন ভুল করে ফেলেছিলাম। দেখো ওই যোগ করতে করতে জিনিসটা সাংঘাতিক পর্যায়ে চলে গেছিল। দেখো এটা একটু তাড়াহুড়া চটে হয়েছে জিনিসটা, কোনো ব্যাপার না। 100 কেটে গেল, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, কত হলো? 81। ঠিক আছে তো? বুঝতে পারলে? ক্লিয়ার? 81 টাকা। তাহলে বিবৃতিটা কি হয়ে গেল? সত্য হয়ে গেল। দেখে নাও। ঠিক আছে? ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছ? আমি ভুল লিখে ফেলছিলাম, তোমরা ভাববে যে স্যার এটা আবার কি করলো। ঠিক করে দিলাম। নেক্সট ওয়ান, এটা ভ্যারিয়েশনের অঙ্ক। এ ভ্যারিয়েশন 1/b এবং বি ভ্যারিয়েশন 1/c হলে এ ভ্যারিয়েশন 1/c হবে। অঙ্কটা কীভাবে করেছি দেখে নাও। এ ভ্যারিয়েশন 1/b, তাহলে এ ইকুয়াল টু কে 1/b। কে অশূন্য ভেদ দেবো, এই কে ওয়ানটা, তাহলে কে ওয়ানের সাথে গুণ করলে এটা একটা 1 নম্বর বেরোলো। আবার এইভাবে 2 নম্বরটা আমরা বার করেছি, এটাকে কে 2 ধরেছি। 2 নম্বর, তাহলে এ ভ্যারিয়েশন এই 1 নম্বরটা একবার লিখেছি, লেখার পরে বি এর জায়গায় বি এর ভ্যালুটা পুট করেছি, এই বি এর জায়গায় বি এর ভ্যালুটা আমরা পুট করেছি। তো এটা ভাগটা গুণ চিহ্ন হয়ে উল্টে গেল, সিটা উপরে চলে গেল, কে 2 নিচে, তাহলে সি কে 1/k2। তাহলে কে 1/k2টা কি? কে 1/k2টাও একটা অশূন্য ভেদ ধ্রুবক, নিশ্চয়ই জানো। তাহলে আমরা বলতেই পারি এ ভ্যারিয়েশন সি। তাহলে প্রদত্ত বিবৃতিটা কি? মিথ্যা। ওখানে দিয়েছে এ ভ্যারিয়েশন 1/c, আর এখানে বেরোলো এ ভ্যারিয়েশন সি। এটা সরল ভেদ বেরোলো, তাহলে কি? মিথ্যা হয়ে গেল। পরেরটা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। একদম সত্য কথা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণগুলো হয় পরস্পর সম্পূরক হয়। আচ্ছা, তারপর একটা এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি হলে সাইন বি প্লাস সাইন সি কত হবে? তা দেখো, এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজে 3টি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তো সেরকম এর ভ্যালু কত? 90 ডিগ্রি। এ হচ্ছে সমকোণ, বলে দিয়েছে ওরা বি প্লাস সি 180 ডিগ্রি। এবার বি প্লাস সি এর মানটা বার করলাম, 90 কত কিনে গেলাম। তাহলে বি ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি মাইনাস সি। বিটা বার করে ফেলেছি। তাহলে অঙ্কটা কি দিয়েছে? সাইন বিটা ইজ ইকুয়াল টু সাইন সি। তাহলে আমরা কি আকারে লিখলাম? সাইন বিটা ইজ ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস সি। তাহলে এটা কি হয়ে গেল? সাইন 90 ডিগ্রি মাইনাস সিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে কস সি, তার মানে কি জিনিসটা কি দাঁড়াচ্ছে? মিথ্যা দাঁড়িয়ে যাচ্ছে। এখানে সাইন সি দিয়েছে, এখানে কি দিয়ে বেরোলো? কস সি। ধরতে পেরেছো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি? কস থিটা। এই থিটাটা কস থিটা, তাহলে কস থিটা লিখেছি। কিন্তু এখানে যে ওরা দিচ্ছে, কি দিচ্ছে? কি দিয়েছিল? সাইন সি দিয়েছে, তাই যে মিথ্যা। ক্লিয়ার? নেক্সট ওয়ানে যাই। এরপরের যে অঙ্কটা দিয়েছে সেটাও খুব ভালো অঙ্ক। কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাস 2D, ব্যাস উচ্চতা h/2 এবং তির্যক উচ্চতা দিয়ে দিয়েছে হলে এইটা সমান সমান কত হবে? এল স্কোয়ার হবে। তা আমরা কি জানি ফর্মুলাটা? এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এই এলটা তির্যক উচ্চতাটা হচ্ছে অতিভুজ, এইচটা হচ্ছে উচ্চতা মানে লম্ব, আর বিসিটা হচ্ছে ভূমি। এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, সেই অনুযায়ী ফর্মুলা ফেলেছি। তা এখানে এল এর মান কত দিয়েছে? হাফ। দেখো এবার মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে কীভাবে ক্যালকুলেশন করেছি তোমরা সেটা বুঝতে পারবে, ক্যালকুলেশন বুঝতে পারবে। তাহলে এই বিবৃতিটা কী হবে? দেখো সত্য হয়ে যাবে। তারপরে দিয়েছে কোনো পরিসংখ্যা বিভাজনের মধ্যমা দিয়ে দিয়েছে 10 এবং যৌগিক গড় 10 হলে সংখ্যাগুরু মানও 10 হবে। যদি অন্য কিছু আসে তাহলে কী হবে? মিথ্যা। আর যদি 10 আসে তাহলে কী হবে? সত্য। ঠিক আছে? তাহলে আমরা জানি কি, এই ফর্মুলাটা তোমরা খেয়াল করবে, এই ফর্মুলাটা তোমরা অবশ্যই খেয়াল করবে। ঠিক আছে? দেখো কি ফর্মুলাটা লিখেছি? যৌগিক গড় মাইনাস সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু কত? 3 ইন্টু যৌগিক গড় মাইনাস মধ্যমা। এবার যৌগিক গড়ের জায়গায় মানগুলো বসিয়েছি, সংখ্যাগুরু মান নেই, 3 যৌগিক মানগুলো বসিয়েছি। মানগুলো বসিয়ে কী করেছি? 10-এর থেকে 10 গেলে 0, 3 শূন্য কত? 0। এবার পরেরটা কত করেছে? ক্যালকুলেশনটা দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে।
এই বিবৃতিটা কি দেখো, সংখ্যাগুলো মান 10 বেরিয়েছে, তাই বিবৃতিটা কি হয়ে গেল, সত্য হয়ে গেল। ঠিক আছে, 10 যে জায়গায় যদি অন্য কিছু বেরোতো, তা তোমাকে এই অঙ্ক হয় তোমাকে সংখ্যাগুলো মানটা দিয়ে দিল, তখন বললো মধ্যমা এত হবে দেখাও। তো ফর্মুলা কিন্তু এইটা, এই ফর্মুলা লিখবে, লিখে মানগুলো পুট করবে, যার যেটা মান পুট করবে, আর যার মান নেই সেটাকে তোমরা এইভাবে বার করবে, এটা সমাধান করে দেবে। তাহলে তোমরা এই ধরনের অঙ্ক সবকটা পারবে। এবার 4 দাগের অঙ্কগুলো দেখো, একের পর এক দেখতে থাকো। কোন স্থানে লোক সংখ্যা এত জন ছিল, কি হারে বৃদ্ধি পেলে 3 বছরে এতজন হবে। সময় চক্রবৃদ্ধি ফর্মুলা ফেলেছি, এবার ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশনগুলো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। এবার দেখো তোমরা এগুলো বুঝতে পারবে। এবং ধরনের অঙ্ক আমি অনেকবার করিয়েছি, তোমরা খালি সেই ভিডিওগুলো দেখো, একদম চোস্ত হয়ে যাবে, অঙ্কতে চোস্ত। দেখো কোনো অসুবিধা নেই, খাতায় টুকে নাও অঙ্কগুলো, ভালো করে জিনিসটা বুঝে টুকে নেবে। ক্যালকুলেশনগুলো বোঝার চেষ্টা করবে, 100কে 100 এই যে জিনিসগুলো হয়েছে, হ্যাঁ, প্লাস আর 100 প্লাস আর, এ ধরনের বহুবার পেয়েছো, বহুবার, খুব কমন অঙ্ক। তারপরের অঙ্কটা, একটি যৌথ ব্যবসা এ ও বি এর মূলধন অনুপাত 11:12 এবং তাদের লভ্যাংশের অনুপাত 3:4। যদি বি এর মূলধন ব্যবসায় 11 মাসের জন্য খাটে, তবে এ এর মূলধন কত সময়ের জন্য কেটে, সময়টা বার করতে হবে। ধরে নিলাম এর মূলধন কেটেছে কত দিনের জন্য, x মাসের জন্য। তাহলে প্রশ্ন অনুসারে কি দিয়েছে, a:b সমান সমান কত, 3:4। কোনটা দিয়েছে, লভ্যাংশের অনুপাত, তা লভ্যাংশের অনুপাত দিয়ে অঙ্কটা করছি। আর মূলধন কত, মূলধন অনুপাত কত, 11। কত মাসের জন্য কেটেছে, 11 মাসের জন্য। মূলধন কত, 12। ক মাসের জন্য কেটেছে, x মাসের জন্য কেটেছে। ঠিক আছে, দেখো মূলধন হচ্ছে 11 মাসের জন্য কেটেছে, মূলধন 12 x মাসের জন্য কেটেছে। এবার আমরা ক্যালকুলেশনটা করেছি, ক্যালকুলেশনটা বুঝে নাও, তাহলে অঙ্কটা ক্লিয়ার, একদম খুব সোজা অঙ্ক, খুব সোজা। তারপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাই। একটু ধৈর্য ধরে অঙ্কগুলো করো, দেখবে অঙ্কগুলো বুঝতে পারছো। এটা সমান সমান এটা হলে এর মান কত, এটাকে কে ধরে নিয়েছি, এক্স এর মান বার করেছি, ওয়াই এর মান বার করেছি, জেড এর মান বার করেছি। এবার মানগুলো কি করেছি, পুট করেছি, আর কিচ্ছু নেই। এক্স এর জায়গায় এক্স এর মান পুট করেছি, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান পুট করেছি, জেড এর জায়গায় জেড এর মান পুট করে ক্যালকুলেশন করেছি, অঙ্ক বেরিয়ে গেছে। কত অ্যান্সার হয়েছে, 9/4। তারপরে যে অঙ্কটা, এফসিটি বৃত্তস্থ চতুর্ভুজ, যেখানে ও হলো বৃত্তের কেন্দ্র, সিওডি কোণ 120 ডিগ্রি এবং বিএসি কোণ 30 ডিগ্রি হলে বিওসি এবং বিসিডির মান নির্ণয় করো। দেখো কীভাবে করেছি, যে বৃত্তস্থ চতুর্ভুজ, সিওডির মান হচ্ছে 120 ডিগ্রি আর বিএসির মান হচ্ছে 30 ডিগ্রি। পুরো লিখে লিখে করে দিয়েছি, কোনো তোমাদের অসুবিধা হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টসে অবশ্যই জানাবে। একদম পরিষ্কারভাবে লিখেছি, তোমরা জিনিসটা খালি ক্যালকুলেশনগুলো বুঝবে। ঠিক আছে, খাতায় ভিডিওটা দেখে খাতায় টুকে নাও, টুকে নিয়ে প্র্যাকটিস করবে। তারপর নেক্সট ওয়ান, 5 দাগেরটা দেখে নাও কীভাবে করেছি। কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য কত। আমরা এটা দুটো মেথড করেছি, এটা ফার্স্ট মেথড, এটা সেকেন্ড মেথড। দেখবে যেইটা সুবিধা সেটাই করবে, যেটা সুবিধা সেটাই করবে। দেখো শেখার মতন অঙ্ক, খুবই কমন এই অঙ্ক আসে পরীক্ষায়, ইম্পর্টেন্ট, তোমরা প্র্যাকটিস করতে থাকো। দুটো পদ্ধতিতেই করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এরপরের যে অঙ্কটাতে যাব, পরের অঙ্কটা তোমরা টেস্ট পেপার খুলে কোশ্চেনটা দেখে নেবে, কোশ্চেনটা টোকা হয়নি, অঙ্কটা করে দিয়েছি আমি, সেটা দেখে নাও। আমরা জানি সাইন স্কোয়ার মাইনাস কস, সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান সমান গ্রেটার দেন ইজুকাল টু 0। এবার কীভাবে ক্যালকুলেশন করেছি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, ফেলে কীভাবে অঙ্কটা হয়েছে, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু 1, এটা মাথায় রাখবে, -2 সাইন থিটা ইন্টু কস থিটা। হ্যাঁ,
এই যে আন্ডারলাইন করে দিয়েছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে মাইনাস 2 সাইন থিটা প্লাস 1টা এখানে নিয়ে চলে গেছে -1, তা 2 সাইন থিটা মাইনাস মাইনাস কেটে গেছে। হ্যাঁ, তারপরে এতটা বেরিয়েছে, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বার করেছি, ওখানে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বার করেছিলাম, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার আবার ফর্মুলাটা ফেলেছি। ফর্মুলা ফেলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1, 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা আমরা আগেই বার করে ফেলেছি 1, এই 2 সাইন থিটা ইন্টু কস থিটার জায়গায় কি বসিয়েছি 1 বসিয়েছি, এক আর একে কত হয়ে গেছে 2 হয়ে গেছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত লেস দেন ইকুয়াল টু 2, তাহলে স্কোয়ার তুলতে গেলে কি করতে হবে রুট বাদ দিতে হবে, তাহলে কি বেরোলো সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান কত √2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা প্র্যাকটিস করবে, পরীক্ষা আসার মতন অঙ্ক, ঠিক আছে। এই কোশ্চেনটা টেস্ট পেপার থেকে দেখে নাও, এটা কোশ্চেনটা টুকতে স্কিপ করে গেছে, টেস্ট পেপার দেখে অঙ্কটা করে ফেলেছি, তা এখন দেখছি নিশ্চয়ই বুঝতে পারবে। দেখো তারপরে অঙ্কটা দেখো, একটি নীলের লম্ববৃত্তাকার চোঙে দুই প্রান্তের ক্ষেত্রফলের সমষ্টি ওর বক্রতলের ক্ষেত্রফলের 1/3 সমান, চোঙটির উচ্চতা ও ব্যাসের অনুপাত নির্ণয় করো। তা লম্ববৃত্তাকার চোঙে দুই প্রান্তের ক্ষেত্রফল কত হতো, এক প্রান্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্তাকার তো, আর এক প্রান্ত হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার কত 2 পাই স্কোয়ার, এই জায়গাটা বুঝতে হবে। আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত 2 পাই আর এইচ বর্গ একক, তাহলে প্রশ্ন অনুসারে কি হয়ে গেল 2 পাই আর স্কোয়ার, এই যে এটা কার সমান হবে 2 পাই আর এইচ, তার 1/3, এই যে বার করেছি, গুণ করেছি, এক গুণ করলে এটা ক্রস গুণ করেছি, ক্রস গুণ করে এবার দেখো পাই আর স্কোয়ার, এখানে কত আছে পাই আর এইচ, এই পোর্শনটাকে তলায় নিয়ে চলে গেছি, আর এখানে কত আছে 2 আছে, এই 6টা গুণে আছে, এবারে কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে, এবার কি হয়েছে পাই আর কেটে গেছে, তাহলে এখানে আর কটা ছিল দুটো ছিল, তাহলে একটা আছে এইচ, এখানে 1/3, তাহলে আর ইস টু এইচ সমান কত 1/3 বেরিয়েছে, 1:3 বেরিয়েছে, তাহলে আর মানে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 1, তাহলে ব্যাস কত হবে 2 আর, তাহলে একের সাথে 2 গুণ করে দিয়েছি 2 একক, তাহলে ব্যাস উচ্চতার অনুপাত কত হলো 2:3, ক্লিয়ার, দারুণ অঙ্ক। তারপরে যে অঙ্কটা করেছে বলেছে এগুলো সব পরিমিতির অঙ্ক, একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, গোলকটি একটি ঘনকে অন্তর্লিখিত মানে ভিতরে অবস্থিত, এই যে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, ঘনকে অন্তর্লিখিত, এই যে একটা ঘনক এঁকেছি, ঘনকের মধ্যে বৃত্তটা অন্তর্লিখিত ভিতরে রয়েছে, ঘনকটি এবং গোলকটির আয়তনের অনুপাত কত, তাহলে গোলকের আয়তন বা ঘনফল কত 4/3 পাই আর কিউব ঘন একক, আর গোলকটি যেহেতু ঘনকের মধ্যে অন্তর্লিখিত তাই ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য এক একটা বাহু, এই যে এই একটা বাহু, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয়, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয়, তাহলে গোলকের মধ্যে অন্তর্লিখিত, তা এখান থেকে এতটা যা দৈর্ঘ্য হবে, এখান থেকে এতটা দৈর্ঘ্য হবে, এই যে এতটা যে দৈর্ঘ্য এটা কি কেন্দ্র দিয়ে গেছে, তার মানে কি এটা ব্যাস, তাই জন্য ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে, তার মানে কি গোলকের ব্যাস, এটা এই জায়গাটা বুঝতে হবে তোমাকে, এই জায়গাটা বুঝতে পারলে অঙ্কটা ফান্ডা বুঝে গেলে অঙ্কটা করে ফেলতে পারবে, খুবই ভালো অঙ্ক, পরীক্ষা আসার মতন অঙ্ক। তাহলে ঘনকের আয়তন কি হবে বাহুর কিউব, তাহলে 2 আর কিউব, আর এইটা আর কিউব, তাহলে ঘনকের আয়তন ও গোলকটির আয়তনের অনুপাত কত, ঘনকটির আয়তন কত বেরোলো 8 আর কিউব, আর গোলকের আয়তনের ফর্মুলা কি তো 4/3 পাই আর কিউব, তাহলে ইস্টু হচ্ছে এটা, এই চিহ্নটাকে দিয়েছি, গুণ চিহ্ন দিয়েছি, নিচের পোর্শনটাকে উল্টে দিয়েছি, কাটাকুটি করেছি, ক্যালকুলেশন করেছি, দেখো বেরিয়ে গেছে, আবার ভাগ 6 গুণ চিহ্ন দিয়ে এটা উল্টেছি, এই জায়গাটা বুঝতে পারি, অ্যান্সার বেরিয়ে গেল। তারপরে যে অঙ্কটা x-1/x 3√2 হলে x² + 1/x² এর মান কত, খুব সোজা অঙ্ক, খুব সোজা, দেখো কি করেছি পরপর দেখবে, হ্যাঁ ফর্মুলা ফেলেছি, মান বসিয়েছি, 3² কত 9, আর √2² কত শুধু 2, তাহলে 9 আর 2 গুণ করে 18 হয়েছে, এই জায়গাটা বুঝবে, এই জায়গাটা ক্যালকুলেশন এখানে হয়ে গেল, দেখে নাও। তারপরে অঙ্কটায় নেক্সট দেখো 10-এর অঙ্কটা x² + 7x + m 0 এর বীজদ্বয় দুটি ক্রমিক অখণ্ড সংখ্যা হয়, তবে m এর মান নির্ণয় করো। x² + 7x + m = 0, একটি বীজ আমি এখানে আলফা ধরেছি, তুমি x ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে অপর বীজটা কত হবে x + 1 মানে আলফা + 1, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কত এইটা প্লাস এইটা, এই একটা বীজ আর একটা বীজ তাদের সমষ্টি বলেছে, তাহলে সমষ্টির ফর্মুলা কি -b/a, তাহলে b - b/a, তাহলে -b/a মানে কি এখানে কত 7, আর a এর মান কত 1, এবার ক্যালকুলেশন করে গেছি, আলফা আর আলফা যোগ করে 2 আলফা, এবার যেরকম সমাধান করে সেরকম করেছি, খেয়াল করবে,
খেয়াল করে যাও। তাহলে আমাকে একটা সংখ্যা বেরিয়ে গেল, তাহলে অপর সংখ্যা কত হবে? এল প্লাস এই আলফা প্লাস ওয়ান, আলফার মান কত? -4 + 1 -3। তাহলে বীজদ্বয়ের গুণফল কত? আলফা আর বিটা সি বাই এ। তা সি বাই এ মানে কত? সি ভ্যালু কত? এম বাই এর ভ্যালু কত বেরিয়েছে? 1। এবার মানগুলো পুট করেছি, মানগুলো পুট করে ক্যালকুলেশন করেছি, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, এম এর মান কত হয়েছে? 12 হয়েছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো কি করেছি। sec θ প্লাস tan θ √3 হলে cos θ এর মান কত? তাহলে আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলেছি, মান বার করেছি 1/√3। এবার sec θ প্লাস tan θ √3, sec θ মাইনাস tan θ 1/√3 যোগ করে এটা যোগ করেছি। sec θ কত? 2 sec θ হয়েছে, আর tan কেটে গেছে, প্লাস tan θ মাইনাস কেটে √3 প্লাস 1/√3, √3 লসাগুলো, √3 এর সাথে √3 গুণ করলে শুধু 3 হয়, প্লাস 1। এগুলো বোঝার চেষ্টা করবে, কোনো অসুবিধা নেই। 4 দুইটাকে গুণে আছে, এবারে কি ভাগ হয়ে গেছে, 2 2 4, 2/√3। sec θ এর মান কত বেরিয়ে গেছে? 2/√3। তাহলে sec মানে কি 1/cos θ, sec এর উল্টো cos, তাহলে 1/cos 2/√3। এবার এটাকে উল্টে দিলাম, তাহলে cos θ কত? √3 এর উপরে চলে গেল, তলায় 2 চলে গেল। ক্লিয়ার? এদিকে এই অঙ্কটাও বুঝে নাও। কিউ আর চাপের উপর অবস্থিত, কোণ কিউ এ আর ও কোণ কিউ পি আর দুটি পরিদৃষ্ট কোণ। যদি কোণ পি আর কিউ ইকুয়াল 80 ডিগ্রি এবং পি আর ইকুয়াল টু পি কিউ হয়, তবে কিউ এ আর এর কোণের মান কত? অঙ্কটা কিভাবে করেছি দেখে নাও, এটা বোঝার চেষ্টা করবে, ছবি দেখে দেখে বুঝবে অঙ্কটা। এবার নেক্সট ওয়ান, 5 দাগের যে অঙ্কটা দিয়েছে, বার্ষিক 4% হার সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে? বহুবার করেছি অঙ্কটা, বহুবার এসছে পর্ষদের টেস্ট পেপারে, আমি করে করে দেখিয়েছি, তোমরা জিনিসটা বুঝে নাও, নিশ্চয়ই বুঝতে পেরে যাবে। তবে নেক্সট, ধূমপান বিরোধীর অঙ্ক, বইয়ের অঙ্ক করে দিয়েছি, দেখে নাও। বইয়ে তোমরা এতদিনে বই তো বহু দিন আগে এইসব অঙ্ক করে ফেলেছো, আবার প্র্যাকটিস করো, একটু দেখে করে ফেলবে। কীভাবে হয়েছে, যেহেতু ইম্পর্টেন্ট অঙ্ক তাই জন্যে করে দিয়েছি, যারা করোনি তারা করে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। রাশের ফর্মুলা কমে যাচ্ছে। তারপরে যে অঙ্কটা 6 দাগের এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2কে 1 + 1 করেছি, 1 + 1 করার পরে ওদিকে নিয়ে গেছি। এই ক্যালকুলেশনটা ভালো করে বোঝার চেষ্টা করবে, দারুণ অঙ্ক। এই যে 2টাকেও যখন ওপারে নিয়ে গেছি, -2 হয়েছে, তাহলে -1 এর ভাগে ফেলেছি, আর -1 এর ভাগে ফেলেছি। এবার লসাগু করেছি, লসাগু করার পরে x - b দিকে x - b দিয়ে ভাগ করেছি, 1 হয়েছে, 1 এর সাথে a গুণ করলে a হবে, এই মাইনাসের জায়গায় মাইনাস বসিয়েছি। আর যখন 1 এর তলায় 1 আছে, 1 দিয়ে যখন x - b কে ভাগ করেছি, x - b হয়েছে, x - b এর সাথে যখন 1 গুণ করেছি, x - b হবে, কিন্তু এই মাইনাসের জন্য ওই মাইনাসটা প্লাস হয়ে গেছে, ওইটাও ঠিক এরমভাবে হয়েছে। তারপরে দেখো উপরের যে অংশটা, উপরে এইটা যা আছে এখানেও তাই আছে, দেখো একটু সাজিয়ে নাও, a - x + b, এখানেও তাই আছে, কমন নিয়ে নিয়েছি। তাহলে এখানে কি রইলো, এই পোর্শন থেকে যদি এই পোর্শন থেকে চলে যায়, তাহলে উপরে কিছু নেই মানে কত? 1 থাকবে, এখানেও তাই থাকবে, 1 থাকবে। এবার দেখো, তারপরে দেখবে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, যতটা পেরেছি আমি চেষ্টা করেছি, এবার তোমরা ভালো করে দেখো, তবে আমার চেষ্টাটা সফল হবে। তোমরা শিখতে পারলেই আমার চেষ্টা সফল। এখন কি অঙ্কগুলো খালি ঝাড়িয়ে নেওয়া, টেস্ট পেপারের অঙ্কগুলো, টেস্ট পেপার সলভ করে ঝালাবে। হ্যাঁ, জিনিসগুলো তো জানোই, একটু ক্রিটিক্যাল অঙ্কগুলো আসবে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, সলভ করে নেবে, তাহলেই হয়ে যাবে। তারপরের অঙ্ক, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা হলে এটার মান কত? খুব কমন অঙ্ক, কোনো অসুবিধা নেই, বীজদ্বয় আলফা আর বিটা ধরে নিয়েছি। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? -b/a, মানে কত হলো? -2/5। আর আলফা বিটা কত হবে? c/a, তাহলে এখানে c কত? -3, তাহলে 3/-5 হয়ে গেল। এবার আমরা কিভাবে করেছি অঙ্কটা খেয়াল করো। এটা হচ্ছে a³ + b³ এর ফর্মুলা। a³ + b³ এর ফর্মুলা কি? a + b হোল কিউব - 3ab + b। সেই ফর্মুলাটা a এর জায়গায় আলফা আছে, b এর জায়গায় বিটার জায়গায় b এর জায়গায় বিটা আছে, ব্যাস ফর্মুলা ফেলে দিয়েছি। আর মানগুলো পুট করেছি, পুট করবার কি ক্যালকুলেশন করেছি, 2 এর কিউব হচ্ছে 8, আর 5 এর কিউব হচ্ছে 125, 3 × 3 = 9, 9 × 2 = 18,
মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে মাইনাসে মাইনাসে প্লাসটাকে করেছি, এখানে মাইনাসটা আছে। দেখো কীভাবে করেছি। 125 কী হয়েছে, লসাগু হয়েছে -8। এখানে কত, 25 দিয়ে 125কে ভাগ করলে 5 হয়, 5-এর সাথে 18 গুণ করলে 90, 98। সব কটা মাইনাস থাকলে যোগের কাজ হয়, মাইনাসের চিহ্ন বসে। সব কটা -8 -90, তাহলে সব কটা মাইনাস থাকলে যোগের কাজ হবে, মাইনাসের চিহ্ন বসবে, বসিয়েছি। এবার এটা ভাগ, গুণ চিহ্ন হয়ে উল্টে গেছে, কাটাকুটি করেছি, এই অ্যান্সারটা বেরিয়েছে। আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয়ে গেছে, এখানে প্লাস হয়ে গেছে। খেয়াল করবে। তারপরের অঙ্কটা খুব কমন অঙ্ক, বইয়ের অঙ্ক। তারপরে যে অঙ্কটা দিয়েছে বইয়ের অঙ্ক, কোনো চিন্তা নেই, দেখে নাও। তাও দেখে নেবে, মানে যেগুলো দিচ্ছে সেগুলো একবার দেখে নাও। দেখে নিয়ে একদম চোখের সামনে তোমরা ফোনে দেখতে পাচ্ছ, ফোনে দেখে এবার তোমরা সেটা প্র্যাকটিস করবে। তবে টেস্ট পেপার ধরে নিজেরা করবে, যে দেখবে যে তোমরা করতে পারছো কি না। তবে ফোন থেকে তো খাতা তুলে গিয়ে টুকে নিয়েছো, এবার সেগুলো মেলানোর চেষ্টা করবে, একটু খাটবে, কিছুক্ষণ করে সময় দেবে অঙ্কতে, তোমরা অঙ্ক শিখে যাবে, কোনো ভয় থাকবে না। তারপরে যে অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দারুণ অঙ্ক, পরীক্ষা আসার মতন অঙ্ক। দেখো কিভাবে করেছি অঙ্কটা, ভেদের অঙ্ক, পরিষ্কারভাবে দেখবে, একদম করা আছে। যারা ভেদ করেছো, ভেদ প্র্যাকটিস করছো, খালি একবার চোখ বলিয়ে নাও অঙ্কটায়। ধাপে 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 কিভাবে করেছি, প্রসেসিং যেন ঠিক থাকে। প্রসেসিং ভুল হলে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা থাকে। প্রসেসিং ঠিক থাকতে হবে, যে পরীক্ষক তাকে বুঝিয়ে দিতে হবে, তার জন্য বুঝতে অসুবিধা না হয়, এটা মাথায় রাখবে। আর হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, অঙ্ক বা যে কোনো সাবজেক্টেই 56 নম্বর দেবে। তাকে খুশি করতে হবে, তোমার মূল কথা হচ্ছে তাকে খুশি করা, তোমার দায়িত্ব এটা। ধাপে 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 কীভাবে করেছি, খুব বেশি স্টেপ জাম্প করবে না। তোমাদের এই ক্লাসে এখন খুব বেশি স্টেপ জাম্প কিন্তু করা ঠিক নয়। হ্যাঁ, তোমাদের পরীক্ষক নাম্বার কেটে নিতে পারে। কোথা থেকে কীভাবে ক্যালকুলেশন করলে, তুমি কারো থেকে টুকে দাওনি তো, তার মাথায় কিন্তু এগুলো ঘুরতে থাকবে। তারপরে দারুণ অঙ্ক, দারুণ, ay মাইনাস bx বাই সি। কোশ্চেনটা দেখো, 8-এর দাগের আগেরটা, বইয়ের অঙ্ক। খালি প্রসেস সিস্টেম দেখেছো, কীভাবে প্রসেস করেছি, ছোট্ট উপর কীভাবে প্রসেসিং করে দিয়েছি। এটা অযথা বৃদ্ধি নয়, কিন্তু বোঝার সুবিধা হবে, তার বুঝতে সুবিধা হবে। যা আমি বারবারই এক কথা বলি, খালি অঙ্ক করে গেলেই হবে না, বোঝানোর একটা ব্যাপার আছে। যেমন ছকে ফেলবে যে সে সুন্দরভাবে বুঝতে পারবে, আর তোমারও সময় নষ্ট হবে না, পেজও নষ্ট হবে না, একদম ছক বাঁধা, ছবির মতন থাকবে অঙ্ক সাজানো। ঠিক আছে, দেখো। ওকে, তো নেক্সট ওয়ান, অনুপাত সমানুপাতের অঙ্কগুলো খেয়াল করবে, খেয়াল। দেখো করে দিয়েছি, প্রসেস কীভাবে করেছি, কি লিখছি না লিখছি, অযথা বেশিও লিখতে যাবে না, কমও লিখতে যাবে না, যতটুকু লেখার প্রয়োজন ততটুকু লিখবে। তোমরা স্টেপ জাম্পও খুব বেশি করবে না, অযথা এক কীভাবে সুন্দরভাবে করে যাবে, তার যেন বুঝতে সুবিধা হয়, পরীক্ষকের যেন বুঝতে সুবিধা হয়। এই জায়গাগুলো বুঝতে পারছো তো? আমরা যে এই জায়গাটা করেছি, এটা এটা একটু একটু এই জায়গাটা এক্সপ্লেন করে দিই। এই জায়গাটা, হ্যাঁ, এই যে a স্কোয়ার বাই বি প্লাস সি ইজুকাল টু 1 এটা দিয়েছে। তাহলে এই পোর্শনটা সমান সমান যখন 1, তাহলে a স্কোয়ার সমান সমান কী হবে, বি প্লাস সি এর সাথে 1 গুণ করলে কত, বি প্লাস সি হবে। আমি কি করেছি, এ যোগ করে নিয়েছি, a স্কোয়ার তো আছেই, লেফট হ্যান্ড সাইডে এ যোগ করেছি। তা লেফট হ্যান্ড সাইডে যদি এ যোগ করি, রাইট হ্যান্ড সাইডেও তোমাকে এ যোগ করতে হবে, এইটা খেয়াল রাখবে। ফিগারটাকে তৈরি করে নিচ্ছি, এবার এ কমন নিয়ে নিয়েছি, তাহলে কত হয়েছে, 1 প্লাস এ, এ দুটো ছিল, একটা চলে গেছে। এবার কি হয়েছে, এই এটাকে গুণে আছে, এবারে কি করেছে, ভাগ হয়ে গেছে।
এবার ভাগ হওয়ার পরে কি হয়েছে, এই পোর্শনটাকে এই পোর্শনের তলায় এক আছে, এই পুরো টোটাল পোর্শনের জায়গায় তলায় কত আছে, এক আছে, উল্টে নিয়েছি। তা লেফট হ্যান্ডের সাইডে উল্টে দিচ্ছি মানে কি রাইট হ্যান্ড সাইডেও তোমাকে উল্টাতে হবে। তাহলে 1 নম্বরটা বুঝিয়ে দিলাম। এরমভাবে কি 2 নম্বরটাও হয়েছে, 3 নম্বরেরটাও হয়েছে। দেখে নাও, এই রূপে অনুরূপে তুমি কথাগুলো লিখতে পারো। হ্যাঁ, লিখে তুমি এবার অঙ্কগুলোর প্রসেসিং সিস্টেমে দেখো কীভাবে করা হয়েছে। 3 নম্বর অবধি তোমাকে করতে হবে, 3টে পোর্শন আছে, ঠিক আছে। তারপরে আবার দেখো, তারপরে কি করেছি, ওই যে 1 2 3 বার করেছি সেটা যোগ করে দিলাম, ব্যাস। এর মানগুলোকে যোগ করেছি, তারপরে লসাগু করেছি। লসাগু করলে কি a প্লাস b প্লাস c থাকবে, কাটাকুটি করলাম 1 হয়ে গেল, তার মানে কি এর ভ্যালু 1। 9 দাগের প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বই দেখে নেবে। প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখানে সমষ্টি কথাটা লিখতে বলে গেছে, এখানে সমষ্টি হবে, সমষ্টির সমান। তারপরে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পিএ ইন্টু পিবি ইজুয়াল টু পিসি ইন্টু পিডি। তাও কিভাবে করে দিয়েছি, সলভ করে দিয়েছি আমি, টেস্ট পেপার সলভ যাকে বলা হয়। ধাপে 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 স্টপ সলভ করেছি, তোমরা ছবি আঁকবে, পুরো লিখে আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারবে তোমরা। যারা এই অঙ্কগুলো করছো তার মানে কি অনেকটাই তারা অ্যাডভান্স লেভেলে গেছো। তো অ্যাডভান্স যখন লেভেলে গেছো এই অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পারবে, এত কমপ্লিকেটেড নয়। দেখে নাও, যারা এখনো অ্যাডভান্স লেভেলে যেতে পারোনি তারা এগুলো প্র্যাকটিসের মাধ্যমে অ্যাডভান্স লেভেলে চলে যাও, আসলে পরে একদম খাতায় নামিয়ে দেবে। তারপর এটা দেখে নাও, এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু প্রমাণ করো ও স্কোয়ার প্লাস ও স্কোয়ার ইকুয়াল ও বি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। দেখে নাও, আর স্কেল পেন্সিল দিয়ে ড্র করবে, আমি পেন দিয়ে করে দিয়েছি কিন্তু তোমরা স্কেল পেন্সিল দিয়ে করবে। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখবে, আর এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু কমন কোশ্চেন, পরীক্ষা আসে। প্রথমে খাতায় টুকে নাও, টুকিয়ে নিয়ে তোমরা এবার লেগে পড়ো তোমাদের কাজে। আর 2 মাসও নেই, একটা সময় করে নির্দিষ্ট সময় ধরে প্র্যাকটিস করবে। আগে সব পড়া পড়ে নেবে, তারপর অঙ্ক নিয়ে বসবে। তোমাদের এই অঙ্কটা বইয়ে আছে, দেখে নেবে। এবিসি ত্রিভুজের না থাকলেও দেখে নাও। অন্তর্বৃত্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তা বিসি বাহু দিয়েছে, সিএ বাহু দিয়েছে, এবি বাহু দিয়েছে, বাহুগুলোর মাপ দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, এটা হচ্ছে মূল কথা। তা তোমরা যখনই নাম দেবে তখনই একটা এরকম করে ড্র করে নেবে, ড্র করে নেওয়ার পরে নাম দিয়ে দেবে তোমরা। এবার কোন বাহুটা কোন দিকে দেখে নেবে, প্রথমে কি বিসি, তার মানে বিসিটাকে তলায় এঁকে নেবে। এঁকে নেওয়ার পরে তারপরে কে আছে এই সাইডে, কে দেখতে পাচ্ছি, এবি। কম্পাসটা এখানে বসাবে, কম্পাসের পয়েন্ট এখানে, পেন্সিলের পয়েন্ট এখানে, মাপটা নিয়ে এখানে কম্পাসটা বসিয়ে এখানে পেন্সিলটা বসিয়ে কাটবে। তারপরে এদিকটা আছে এসি, ঠিক কম্পাসটা এখানে বসাবে, পেন্সিলটা এখানে বসাবে, বসিয়ে এখানে বসিয়ে, তোমরা দেখতে পাচ্ছ তো, এই সি বিন্দুতে বসিয়ে সেটাকে কেটে নেবে। এবার এটাকে যোগ করবে, তাহলে এবিসি ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ হওয়ার পরে তারপরে কি করবে, কম্পাসের পয়েন্টটা এখানে বসাবে, বসিয়ে একটা বৃত্তচাপ করবে এদিকেও। ওই মাপ এই একই মাপে রাখতে পারো, কম বেশি হতে পারে, আবার একই মাপই করবে, তোমাদের সুবিধা হবে। ওই মাপটা আবার এখানে কম্পাসটা বসিয়ে এভাবে বৃত্তচাপটা করিয়ে দেবে। তারপরে কম্পাসটা এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা থেকে একটা বৃত্তচাপ করবে, আবার কম্পাসটা এখানে বসিয়ে পেন্সিলটা ওখানে বসিয়ে বৃত্তচাপটা করবে। এইখানে এই পয়েন্টটা ওই পয়েন্টটা যোগ করে বাড়িয়ে দেবে। ঠিক একই রূপে কম্পাসটা এখানে বসাবে, একটা বৃত্তচাপ করবে এদিকে, আবার কম্পাসটা এখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ করবে, আবার এই কোণটা যোগ করবে। তারপরে কম্পাসটা এখানে বসাবে, বসিয়ে এদিকে একটা অর্ধবৃত্তচাপ করবে যাতে নিচের বাহুটাকে ক্রস করে আর কি। তবে কম্পাসটা এখানে বসিয়ে এই একটা দাগ টানবে, আবার কম্পাসটা এখানে বসিয়ে একটা দাগ টানবে, এটা যোগ করে নেবে। তবে লাস্ট কম্পাসটা এখানে বসাবে, পেন্সিলটা এই যে মাথাটা এখানে বসিয়ে এবার কি করবে, বৃত্তটা গোল করবে, অন্তর্বৃত্ত হয়ে যাবে। ক্লিয়ার? এবার প্র্যাকটিস করো, দেখবে শিখে যাবে।
তো 2-এর যে অঙ্কটা আছে এটা পুরোপুরি বইয়ের অঙ্ক, স্পর্শকের অঙ্ক। এঁকে দিয়েছি, আঁকাটা কিরম হবে দেখে নাও। ঠিক আছে, তারপরে যে অঙ্কটা দারুণ অঙ্ক, দারুণ। পি প্লাস কিউ কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে পি কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস কিউ কোণ। আবার কিউ কোণ ইজ ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি মাইনাস পি কোণ, হতেই পারে। তো এইটা অঙ্কটা দিয়েছে, আমরা কসকে সাইনে নিয়ে যাব। তাহলে কস কিউ, তাহলে কস কিউ ইজ ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস পি, তাহলে সাইন পি হয়ে গেল। আবার কস 90 ডিগ্রি মাইনাস পি ইজ ইকুয়াল টু কি? সাইন পি। এই দুটোকে খালি চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে। সাইন পি কেটে গেল, তাহলে সাইন পি আর সাইন পি কত? সাইন স্কোয়ার পি। 1 মাইনাস সাইন স্কোয়ার পি ইজ ইকুয়াল টু কস স্কোয়ার পি। হ্যাঁ, কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু কত? রুট ওভার কস স্কোয়ার পি। তাহলে রুট ওভার স্কোয়ার, সেটাকে রুট ওভার উঠে যায়। তারপরে এটা একটা মান দিয়েছে, মানের অঙ্ক বই থেকে তুলে দিয়েছে অঙ্কটা। ক্যালকুলেশন কীভাবে করেছি একটু দেখে নাও। হ্যাঁ, ওকে, আমরা দেখে নাও। ক্লিয়ার? তারপরে যে অঙ্কটা দিয়েছে দারুণ অঙ্ক, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর এত রেডিয়ান, তা কোণ দুটির মান ডিগ্রিতে প্রকাশ করো। ধরি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি কি? এক্স আর ওয়াই। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত? 90 ডিগ্রি। তা সমকোণী ত্রিভুজ যহ একটা তো 90 ডিগ্রি আছেই, আর দুটো কি হবে? দুটো মিলিয়ে 90 ডিগ্রি তো হতেই হবে, এটা সূক্ষ্মকোণ হবে। তার মানে কি এক্স প্লাস ওয়াই সমান 90 ডিগ্রি, এটা একটা সমীকরণ। আর শর্তানুসারে তাদের অন্তর কত? 2 পাই সি বাই 5। এখানে পাই সির ভ্যালু কত? 180 ডিগ্রি। 5 দিয়ে কাটাকুটি করেছি, এক্স মাইনাস ওয়াই বের করেছি। এবার দুটো ইকুয়েশন তৈরি হয়েছে অপনয়ন পদ্ধতি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। যোগ করে ক্যালকুলেশন করেছি, তারপরে কি করেছি? এক্স এর মান বসিয়ে দিয়েছি, এক্স আর ওয়াই দুটো গুণই বেরিয়ে গেছে। ক্লিয়ার? তারপরের অঙ্কটায় আমরা চলে যাই। তাহলে দেখো অঙ্কটাও ভালো করে দেখে নেবে। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাতবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। ল্যাম্পপোস্টের উচ্চতা কত? এবিটা ধরলাম বাড়ি, এটা বাড়ি ধরে নিয়েছি। তে এবার আর সিডিটা হচ্ছে ল্যাম্পপোস্ট, এই যে সিডি ল্যাম্পপোস্ট আর এবিটা বাড়ি। তো এখান থেকে তুমি একবার ল্যাম্পপোস্টের পাতাতে দেখছো, একবার এই বিন্দু থেকে তুমি একবার ল্যাম্পপোস্টের মাথাটা দেখছো। ড্র করেছি। তাহলে এবি যদি 11 মিটার, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি 11 মিটার, এসিবি 60 ডিগ্রি কোণ, বিসিটা বার করবো। তা ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা কত? ভূমি। ট্যানের মান বসিয়েছি 11, তাহলে বিসির মান কত বেরিয়েছে? এটা বেরিয়ে গেছে। এবার আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো এইডি ত্রিভুজ তৈরি হয়েছে, ছবিটা দেখবে। এইডি, এই ত্রিভুজ, এই কত জানি না, এডি কত? 30 ডিগ্রি। ইডি কত? 11/√3। কেন? বিসি ইজ ইকুয়াল টু ইডি, তাহলে এটা কত? 11/√3। বিসির মান তো বার করে ফেলেছি, তো ইডির মান আমরা বার করলাম, ক্যালকুলেশন করেছি। ট্যান থিটা আবার লম্ব বাই ভূমি, ট্যানের মান বসিয়েছি, মান বসিয়ে গেছি। ইডির জায়গায় ভ্যালু পুট করেছি, ক্রস গুণ করেছি, এর সাথে √3 গুণ করেছি, আর একের সাথে এটা গুণ করেছি। তো এই সমান সমান কত হবে? √3 তলায় চলে গেল, তলায় 3, তাহলে এর মান বেরিয়ে গেছে। তা আমরা বিটা বার করবো, এবিটা জানি, এবিটা কত? 11, আর এইটা কত? 11/3। তাহলে বি কত হবে? এটা থেকে এটা বিয়োগ করলে বি বেরিয়ে যাবে, বি কত? এত। তাহলে বি সমান সমান কি হবে? সিডি হবে। ল্যাম্পপোস্টের উচ্চতা, ল্যাম্পপোস্টের যে উচ্চতা, কেন এইটা হবে? যেহেতু বি সমান সমান কি অঙ্কন অনুসারে কি হবে? সিডি। তো সমান সমান কত হবে? এটা হবে। ক্লিয়ার? তাহলে ল্যাম্পপোস্টের সিডি, সিডি হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা, এটা বেরিয়ে গেছে। দেখো, যেহেতু বি সমান সমান সিডি, বুঝতে পেরেছো? ভালো করে এই অঙ্কটা প্র্যাকটিস করবে, এটা ইম্পর্টেন্ট। তারপরে অঙ্কটা, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়া, তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। চিমনির উচ্চতা নির্ণয় করো। এখান থেকে এদিকে চলে যাচ্ছে,
50 মিটার, এটা এক্স মাইনাস 50 ধরেও করতে পারি, বা এখান থেকে এটুকুনে 50 ধরলাম আর এখান থেকে এটুকুনিকে এক্স ধরলাম, দুটোভাবে করে দেওয়া যায়। কীভাবে করেছি, প্রথমে এই পোর্শনটাকে নামিয়েছি 1 নম্বর, তারপরে এদিকে করেছি, আবার করে এদিকে করেছি। তোমরা গুলিয়ে ফেলো না, তোমরা কিন্তু নিচে নিচে করো। এইটা আমি জায়গা বাঁচানোর জন্য এটা করেছি পরীক্ষার খাতায়। এটার নিচে এটা করবে, তার নিচে এটা করবে। হ্যাঁ, 2 নম্বরটা 1 নম্বরের পরে 2 নম্বরটা করবে, 2 নম্বরটা করার পরে তোমরা কি করবে, তারপরে এই পোর্শনটা করবে, 1 ও 2 নম্বর সমীকরণে তুলনা করবে। ঠিক আছে, এটার সাথে এর তলায় কত আছে, কিছু নেই, মানে 1 আছে, ক্রস গুণ করেছি। এবার ক্যালকুলেশন করেছি। তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স যারা করেছো তারা নিশ্চয়ই পারবে, আর যারা এখনো করোনি, এখনো পর্যন্ত করোনি, তারা এই অঙ্ক দেখতে যেও। ওকে, তারপরের অঙ্ক 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত, এটা আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চা আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি হবে? গভীরতা মানে উচ্চতা কতটা বৃদ্ধি হবে? চৌবাচ্চার দৈর্ঘ্য ডেসিমিটার এনেছি, মিটার ডেসিমিটার 10 দিয়ে গুণ করে। প্রশস্ত, তো চৌবাচ্চার জল ঢালা হয়েছে কত, 630 লিটার। ঘন ডেসিমিটারে নিয়ে গেছি, ঘন ডেসিমিটারে নিয়ে গেছি। হ্যাঁ, খেয়াল করবে, জলের গভীরতা এক্স ধরে নিয়েছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে গভীরতা সমান সমান কত, 630 ঘন ডেসিমিটার। আয়তনটা, চৌবাচ্চার আয়তন যেটা বলা হয়, ফর্মুলাটা এবার মানগুলো পুট করেছি, মানগুলো পুট করে এক্স এর মান বার করেছি। তা জলের গভীরতা কতটা উঠবে, 2 ডেসিমিটার বৃদ্ধি। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে দিয়েছে, মানে আয়তন 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করেছে, লম্ব বৃত্তাকার চোঙ। দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত? আয়তন, প্রথমে ব্যাস, তার থেকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে তার আয়তন, পরিমাণ মানে হচ্ছে এখানে আয়তন 4/3 পাই আর কিউব ঘন ডেসিমিটার। ভ্যালুগুলো পুট করা হয়েছে, এই যে 3 এর কিউব 8, 3 বেরিয়েছে, 3 কাটলো, 3 3 9, 4 9 36 পাই ঘন ডেসিমিটার বেরোলো। ঠিক আছে, দেখো তোমরা ভালো করে দেখবে, দণ্ডটির রৌপ্যের পরিমাণ কত, পাই আর স্কয়ার এইচ, এটারও আয়তন ঘন ডেসিমিটার। হ্যালো, দেখছো ফর্মুলা লিখেছি, এটাও কিন্তু ফর্মুলা, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে প্রশ্ন অনুসারে করে অঙ্কটা করে দিয়েছি। এটা সমান এটা আর স্কোয়ার, পাই কেটে গেছে 36, তাহলে আর এর ভ্যালু 6, তাহলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত? এটা ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাস বার করছি কি করে, 2 দিয়ে গুণ করে। এই 2টা কোথা থেকে এলো, এই যে। তারপরের যে অঙ্কটা, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক, কমন অঙ্ক করেছো আগে, যারা পরিমিতি করেছো তারা এই অঙ্কটা করেছো। দেখো একবার প্র্যাকটিস করো, খালি দেখে নাও কীভাবে সাজিয়েছি, সাজানোটা দেখবে, খালি প্র্যাকটিস, পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। শুধু প্র্যাকটিস না, পারফেক্ট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে গেলাম না বুঝে, তাহলে হবে না। পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। নেক্সট ওয়ান, কল্পিত কর পদ্ধতিতে। যারা বই প্র্যাকটিস করেছে ওই অঙ্কগুলো পারবে। আমি এটা এক্সট্রা করে ফেলেছি, কারণ একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল, অনেকটাই তো কাজ, তাই জন্যে আমরা এখানে তোমরা এফডিটা বার করবে, যেহেতু কল্পিত কর, এফডিটা তোমরা বার করে নেবে। ঠিক আছে, এখানে 50 কল্পিত করটাকে ধরা হয়েছে, ডি ইজিক্যাল টু এক্স মাইনাস এ, তাহলে এক্স কত 30, 50, তো 30 মাইনাস 50 মাইনাস 20, 40 মাইনাস 50 মাইনাস 10, 50 থেকে 50 গেলে 0, 60 থেকে 50 গেলে 10, 70 থেকে 50 গেলে 20। এবার এটা হচ্ছে এফ, পরিসংখ্যা হচ্ছে এফ, এফের সাথে ডি গুণ করা হয়েছে, তারপরে 120 আর 120 240, তার থেকে 180 বার করা হয়েছে, বিয়োগ করা হয়েছে 60। কল্পিত করার ফর্মুলা কি, এ প্লাস সামেশন অফ এফ ডি বাই সামেশন অফ এফ, বসানো হয়েছে। 50 তলা 1 আছে, এটা গুণ করে এটা, এবার ভাগ করে কোশ্চেনটা শুনেছি। তারপরের যে অঙ্কটা,
সেটাও যারা বই করেছো পাকবে। নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। আর পরিসংখ্যার সমষ্টি কত দিয়েছে? 100। পরিসংখ্যার সমষ্টি কত? 100। বই অঙ্কটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমি তো বলে দিলাম যারা বই করেছো পোর্শনটা তাদের কাছে জল ভাত, কিচ্ছু না। এবার বোঝাবো অঙ্কটা। দেখো শ্রেণী সীমানা দিয়ে দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। আর পরিসংখ্যা দিয়েছে 10, x, 25, 30, y 10। এক্স আর ওয়াই এর মানটা বার করতে হবে। তাহলে শ্রেণী সীমানা বার করেছি, পরিসংখ্যা দিয়ে দিয়েছে, পরপর টুকেছি। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাতে অবশ্যই নিয়ে যেতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যায় নিয়ে চলে গেলাম। প্রথমে কত আছে? 10 লিখলাম, 10-এর সাথে x যোগ করলে 10 প্লাস এক্স, আবার 10 প্লাস এক্সের সাথে 25 যোগ করলে এইটার সাথে 35 প্লাস এক্সের সাথে যদি আবার 30 যোগ করা হয় এই ফিগারটা বেরোয়। আবার 65 প্লাস এক্সের সাথে যদি ওয়াই যোগ করা হয় এই ফিগারটা বেরোয়। আবার এইটার সাথে যদি 10 যোগ করা হয় এই ফিগারটা বেরোয়। মানে এটা যোগ করলে তাই আসবে, সেটা দেখিয়ে দিয়েছি আর কি, আর কিছু না। ক্লিয়ার? ক্রমযৌগিক পরিসংখ্যা বেরিয়ে গেল। তাহলে সামেশন অফ ইজ ইকুয়াল টু 75 প্লাস এক্স প্লাস ওয়াই। সামেশন অফ দিয়ে দিয়েছে 100 মান, 75কে নিয়ে গেলাম এবারে, বিয়োগ করলাম 25, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত? 25। 1 নম্বর সমীকরণ গেলাম, মধ্যমার ফর্মুলা ফেললাম, এন এর মান কত? 100, তার তলায় 2। এবার ক্যালকুলেশনটা দেখবে, 30টাকে উপরে নিচে গেলে চলে গেছি, 2 হয়েছে, 100কে 2 দিয়ে গেলে 50, মাইনাস ব্র্যাকেটটা যেই তুলেছি, মাইনাস ব্র্যাকেটটা তুলেছি, প্লাসে মাইনাসে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। 50 থেকে 35 গেলে 15, মাইনাস এক্স, এই কেটেছি, তলায় কত? 3। এবার ক্রস গুণ করেছি, 3 দুগুণে কত? 6, 15 মাইনাস এক্সের সাথে 2 এর তলায় 1 আছে, গুণ করেছি, তাহলে মাইনাস এক্স সমান 15টা এবারে নিয়ে চলে গেছি। 6 থেকে 15 গেলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে মাইনাস, আমি বহুবার বলেছি। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে এক্স এর মান কত? 9। এই এক্স এর মানটা কি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়েছি, মানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিয়েছি। এক্স এর জায়গায় আগে সমীকরণটা টুকেছি, তারপরে মানটা বসিয়েছি। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 9টাকে উপরে নিয়ে গেছি, 16। দুটোর মান বেরিয়ে গেছে, এক্স এর মান বেরিয়ে গেছে, ওয়াই এর মান বেরিয়ে গেছে। তারপরে যে 3 অঙ্কটা, পরিসংখ্যা বিভাজন ছকে সংখ্যাগুরু মান। তাহলে এই ছকটা দিয়ে দিয়েছে, এর মধ্যে সংখ্যাগুরু, পরিসংখ্যানের সংখ্যাগুরু সবচেয়ে বড় কে? 75। তা 75 থেকে তোমাকে সবকিছু বার করে ফেলতে হবে। তাহলে নির্ণয় সংখ্যাগুরু মান ফর্মুলা লিখেছি, এটা হচ্ছে F1। তারপরে কি? F0। F0 কত? তার আগের সংখ্যাটা, হ্যাঁ এটা মাথায় রাখবে। তারপরে কি? 75 মাইনাস 45, 2F1। 2F1 মানে কত? 75। F0 কত? 45। পরের সংখ্যাটাই যাবে F2, এই যে এটা হচ্ছে F2 বসিয়েছি, ইন্টু এইচ মানে কোনটা? এইচ মানে কোনটা বলো? এটা থেকে এটার বিয়োগফল। এবার ক্যালকুলেশন করেছি। আর কি আছে? এটাও বইতে আছে, ঠিক আছে? তাহলে আজকে 995 পৃষ্ঠা কমপ্লিট। তোমরা প্র্যাকটিস করো, প্রথম অঙ্কগুলো খাতায় টুকে নেবে, টুকে নিয়ে তারপরে তোমরা না দেখে করবে, দেখবে যে নিজেরা কতটা করতে পারছো। খালি অঙ্কগুলো দেখলেই হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে, আর কিচ্ছু নয়। যখন দেখবে নিজের অঙ্ক করতে পারছো, তার মানে তুমি অঙ্কটা করতে পারবে, ওই ধরনের অঙ্ক তুমি করতে পারবে, একদম মাথায় বসিয়ে নাও। ব্যাস, তাহলে এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার একটা পেজ নিয়ে আসছি, ঠিক আছে? ব্যাস।